জীবন একটাই, আর জীবনটাকে সর্বশ্রেষ্ঠভাবে উপভোগ করতে হবে, সেই আশা নিয়েই আমরা আমাদের ক্র্যাবির অভিযান শুরু করেছিলাম। আজকের পর্বে আমরা ঘুরে দেখব ক্র্যাবির 4 আইল্যান্ডস, যার সৌন্দর্যের ব্যাপারে যতই বর্ণনা দিই না কেন সবই ফিকে পড়ে যাবে। তাহলে বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। গুড মর্নিং সকলকে। আজকে 3 জুন, এখন বাজছে সকাল 7:30। কালকের একটা দুর্দান্ত দিন কাটানোর পরে আমরা সেকেন্ড দিন এবারে ক্র্যাবিটা এক্সপ্লোর করব। আজকে আমরা যাচ্ছি 4 আইল্যান্ড ট্যুরে। আমাদের বোট বুক করা আছে 5টা ফ্যামিলির জন্যে। আমরা এখন তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট সারবো। ব্রেকফাস্ট সেরে আমরা গাড়ি ধরে চলে যাব জেটিতে, যেখান থেকে আমাদের বোট ছাড়বে। এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি, আপনাদের চট করে দেখিয়ে দিই ব্রেকফাস্টে কী কী আছে আজকে। সেদিনকে ব্রেকফাস্টে কন্টিনেন্টাল আর থাই খাবার দাবার ছিল, আর তার সাথে লাইভ কাউন্টারেও অনেক আইটেমস অ্যাভেলেবেল ছিল। এখানে বসে কিন্তু সবাই ব্রেকফাস্ট সারছে। আমিও চটপট ব্রেকফাস্ট সেরে নিলাম। আমি নিলাম হচ্ছে ব্রেড বাটার টোস্ট আর অমলেট নিলাম, আর ডিম পোচ আর ফ্রুটস। আমাদের খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট শেষ। এবার আমরা গাড়ি ধরতে যাব। বাইরে গাড়ি অনেক অ্যাভেলেবেল আছে, ওখান থেকে গাড়ি বুক করে নেব। গাড়ি বুক করে নিয়ে দেন আমরা পিয়ার বা জেটিতে যাব, যেখান থেকে আমাদের বোট ওয়েট করছে 4 আইল্যান্ড ট্যুরের জন্য। এখানে কিন্তু এই বড় বড় টুকটুক গাড়িগুলো পাওয়া যায়। এখানে কিন্তু মোটামুটি 10 থেকে 12 থেকে 14 জন মতন এঁটে যায়। কালকে আমরা নাইট মার্কেট এটা করে ঘুরেছিলাম, তো অসুবিধা হয়নি এবং খুব ভালো করে আমরা এনজয়ও করেছি। যাই হোক, কালকে রাত্রে হালকা বৃষ্টি হয়েছিল, তার জন্য একটু চিন্তায় ছিলাম। বাট আজকে এখন ক্লাউডি আছে ওয়েদার, বাট একদমই গরম নেই, ভালো সুদিং ওয়েদার। আশা করছি আজকের দিনটা দুর্দান্ত কাটবে। আমরা উঠে পড়েছি আমাদের গাড়িতে। এবার আমরা যাব হচ্ছে জেটিতে পিয়ার, যেখান থেকে আমাদের বোট ছাড়বে ফর 4 আইল্যান্ড ট্যুর। এই টুকটুক কিন্তু এরকম বললাম, লাল রঙের টুকটুক দাঁড়িয়েছিল একদম হোটেলের সামনে, ওটাই আমরা বুক করে নিলাম। এক একজনের ভাড়া হচ্ছে 30 ভাট করে। এখন আমরা যাব ওখানে আমাদের বোট ওয়েট করছে। তাড়াতাড়ি করে যেতে হবে, এখান থেকে 5 থেকে 7 মিনিট লাগবে যেখানে পিয়ারটা আছে। হোটেল থেকে পিয়ার বা জেটি যেখান থেকেই আপনারা বোট ধরবেন সেটা সম্পর্কে কিছু জরুরি তথ্য দিয়ে রাখি। প্রথমত, যদি আপনারা কাস্টমাইজ ট্যুর অনলাইন বুক করে আসেন তাহলে হোটেল টু পিয়ার ট্রান্সফারের কথা কিন্তু বলে নেবেন, না হলে ফেরার সময় কিন্তু খুব অসুবিধে হতে পারে। দ্বিতীয়ত, যদি আপনারা পার পারসন সিট বুক করে লোকাল অপারেটরদের সাথে কন্ট্যাক্টেড ট্যুর করেন, সেখানেও জিজ্ঞেস করে নেবেন যে হোটেল টু পিয়ার ট্রান্সফার ইনক্লুডেড আছে কি না। সাধারণত কিন্তু এটা ইনক্লুডেড থাকে। তৃতীয়ত, থাইল্যান্ডের সব আইল্যান্ডের ট্যুর কিন্তু সকাল 8:30টার মধ্যে স্টার্ট হয়ে যায়, এবং হোটেল থেকে কিন্তু আপনাদের গাড়ি পিক আপ করবে সকাল 8টার মধ্যে। তো সেই বুঝেই কিন্তু প্ল্যানিং করবেন বা কথা বলে নেবেন। আমরা এখন এসে পৌঁছেছি আমাদের পিয়ারের এখানে, যেখান থেকে আমাদের বোট ছাড়বে। এখানে কিন্তু পার পার্সনও হয়। পার পার্সনের খরচ যেটা হবে আমি স্ক্রিনে ফ্ল্যাশ করিয়ে দিচ্ছি, এখান থেকে জেনে নিয়ে। আমরা যেহেতু বোট বুক করেছি, আমরা 25 সিটারের একটা বোট বুক করে নিয়েছি। আমাদের 14 জন আছে, সবাই একসঙ্গে ওতে করে যাব। এখানে আমরা যে বোটটা বুক করেছি তার খরচ হচ্ছে 12,747 ভাট। আর এখানে কিন্তু ন্যাশনাল পার্কের জন্যে তোমার যে ফিসগুলো নিচ্ছে, ন্যাশনাল পার্কের জন্য অ্যাডাল্টদের জন্য 200 ভাট করে এবং চাইল্ডদের জন্য 100 ভাট করে, সেগুলো দেওয়া হলো, সাইন টাইন করা হলো। এবং এখানে কিছু রিফ্রেশমেন্ট আছে, বিস্কিট, চা, কফি সব রাখা এখানে কিন্তু তার মধ্যে ইনক্লুডেড। এখান থেকে সবাই খেয়ে নিতে পারে। খেয়ে নিয়ে দিন এখানে সবাই ওয়েট করছে। আমরা এখন বোটে করে যাব। এখানে সিঙ্গেল লোকজনও যায় রেন্টালে, সেটার ডিটেলস আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, কত করে পার পারসন পড়ে। আমরা এই বোটে করে যাব। এখানে বোটটা দাঁড়িয়ে, 2টো ইঞ্জিন বলা ছিল, 2টো ইঞ্জিনই দিয়েছে, কারণ সি তো যদি উত্তাল হয়ে যায় তখন কিন্তু সিঙ্গেল ইঞ্জিন হলে মুশকিল হতে পারে, তার জন্য আমরা 2 ইঞ্জিনওয়ালা বোট নিয়েছি। আমরা অনলাইনে যেখান থেকে বোট বুক করেছিলাম তার ডিটেলস স্ক্রিনের ওপরে শেয়ার করে দিলাম। তার সাথে দিয়ে দিলাম এই ট্রিপে কি কি ইনক্লুডেড ছিল আর ছিল না। আর আমাদের এই 25 সিটার স্পিড বোট বুক করতে খরচ পড়েছিল 12,747 থাই ভাট। আর এই সব অনলাইন বোট বুকিং দায়িত্ব নিয়ে করেছিল আমাদের প্রিয় বন্ধু অনির্বাণ। পিয়ারের ব্রেকফাস্ট কাউন্টার থেকে
চা কফি খেয়ে নিয়েই আমরা উঠে পড়ি আমাদের স্পিড বোটে 4 আইল্যান্ড ভ্রমণের জন্য। আমাদের বোট স্টার্ট হয়ে গেছে। আমরা প্রথমে যাব হচ্ছে র্যালে বিচ। সেদিন আমাদের প্রথম স্টপেজে পৌঁছাতে সময় লেগেছিল প্রায় 30 থেকে 35 মিনিট মতন, যেটা ছিল র্যালে বিচ বা ফ্রানাং বিচ, যে নামেই আপনি ডাকবেন। তীব্র গতিতে সমুদ্রের বুক চিরে ছুটে চলা স্পিড বোটে চড়ে এই যাত্রা চিরকাল আমাদের সকলের মনের মধ্যে অমর হয়ে থাকবে। দারুণ এক্সপেরিয়েন্স, দারুণ। যত সমুদ্র গভীর হচ্ছিল তার রং আর চারিদিকের ল্যান্ডস্কেপ আস্তে আস্তে পাল্টে যাচ্ছিল, আর সমুদ্রের মাঝে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলি এক অদ্ভুত শোভা এনে দিচ্ছিল চোখে। সকলে মিলে এই বোট জার্নি এনজয় করতে করতে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই র্যালে বিচ বা ফ্রানাং বিচ। আমরা র্যালি বিচে আসলাম। এখন আমরা র্যালি বিচটা এক্সপ্লোর করব। জলের বোতল নিয়ে নিয়েছি, এটা কিন্তু কমপ্লিমেন্টারি এই প্যাকেজের সঙ্গে। প্রত্যেকটা আইল্যান্ডে কিন্তু 1 ঘন্টা করে ঘুরতে বলে। এখানে র্যালের ইস্ট একটা সাইড আছে, ওয়েস্ট একটা সাইড আছে, এটা পুরো এক্সপ্লোর করা যায়। এবং এখানে কিন্তু পুরো লাইমস্টোন কেভস এখানে। র্যালে বিচেও অল্প কিছু দোকানপাট আছে, দরকার পড়লে আপনারা ওখানেও রিফ্রেশমেন্ট করে নিতে পারেন। এখানকার কেভসগুলো কিন্তু দুর্দান্ত, অপূর্ব এই লাইমস্টোন দিয়ে তৈরি হওয়া কেভসগুলো। এই কেভগুলোর পাশ দিয়েই আমরা হেঁটে চলি এই বিচের আর একটা দিকে যাব বলে, যাকে সবাই ফ্রানাং বিচ বলে জানে। এই জায়গাতে অনেকে রক ক্লাইম্বিং করছে এখানে, এই জায়গাটা দেখুন। আর এইদিকে হচ্ছে বিচের আরেকটা সেকশন। এখানে যে পিনাসের চিহ্ন দিয়ে মূর্তি করা, এখানে ফার্টিলিটির জন্য কিন্তু সবাই প্রে করতে আসে এই জায়গাটাতে। এবং এখানেও তাই, এখানে যেরকম দেখালাম এটা কিন্তু ফার্টিলিটি দেবতা। এখানে এখানে যত লোক আছে সবাই কিন্তু এখানে প্রে করতে আসে। তাদের বাচ্চা কাচ্চা হয় না, তাদের জন্য কিন্তু এখানে প্রে করতে আসে। এখানে পিনাসের টাইপের চিহ্ন হুডিং লাগানো সব জায়গায়। এখানে কিন্তু সবাই খুব জাগ্রত মন্দির এখানকার, এবং সবাই খুব মানে। এখানে দেখুন ধূপ, ফ্যান্টা, জল, প্রসাদ সব দেওয়া আছে এখানে। এটা কিন্তু র্যালে বিচেই দারুণ জায়গা। এত লাইমস্টোন কেভস আপনাদের দেখালাম, দুর্দান্ত লাগছে জায়গাটা। বাকি সময়টুকু আমরা এই সমুদ্র সৈকতে রিল্যাক্স আর চিল করতে করতে কাটালাম। কখন যে ঘন্টাখানেক সময় পেরিয়ে গেছিল বুঝতেই পারিনি। তাই আবার ঘড়ি দেখে হাঁটা লাগলাম আমাদের বোটের দিকে, যেটা বিচের অপোজিট দিকে অপেক্ষা করছিল। আবারও আমাদের স্পিড বোট ছুটে চলল সমুদ্রের বুক চিরে আগামী গন্তব্যে, যেটা ছিল কৌতুক বা তুপ আইল্যান্ড। আমাদের র্যালে বিচ থেকে কৌতুক পৌঁছাতে সময় লেগেছিল প্রায় 15 থেকে 20 মিনিট মতন। যেতে যেতে আর একটা কথা বলে রাখি, এক্সট্রা ড্রেস বা সুইমস্যুট অবশ্যই ক্যারি করবেন যখন আপনারা এই 4 আইল্যান্ড ট্যুরে আসবেন। লো টাইডের সময় এক আইল্যান্ড থেকে আর এক আইল্যান্ডে হেঁটে চলে যাওয়া যায় এই কৌতুক আইল্যান্ডে। আমরা এখন এসে পৌঁছেছি কৌতুক। এই ঝাপাং ঝাপাং করে এপাং ওপাং ঝাপাং হবো এবার আমরা। আমাদের বোট এখানে ওয়েট করছে, এখন দাঁড়াবে। এখন আমরা এসে গেছি কৌতুক। কি অপূর্ব কৃতিত্ব দেখুন, মধ্যিখানটা আইল্যান্ড এবং দুদিকে কিন্তু জল, এদিকেও জল এবং এদিকেও জল সব। কৌতুক আইল্যান্ডে পা দিয়ে মনে হলো ঠিক যেন বইয়ের গল্পের কোনো এক স্বপ্নের দেশে এসে পড়লাম। যদি এখানে একটা ড্রোন শট নিতে পারতাম
ফাটাফাটি হতো। যেরকম বলেছিলাম, লো টাইড থাকলে এক আইল্যান্ড থেকে আরেক আইল্যান্ডে হেঁটে চলে যাওয়া যায়, সেটাই আমি এখন এই মুহূর্তে করার চেষ্টা করছি। যদিও এখন জল কিন্তু একটু একটু করে বেড়ে চলেছে। আমার সামনে যে বোটটা দাঁড়িয়ে, এগুলোকে লং টেল বোট বলে। এই বোটগুলির খরচা তুলনামূলকভাবে স্পিড বোটের থেকে অনেকটাই কম, কিন্তু এর সিটিং ক্যাপাসিটিও যেরকম কম, বোট স্পিডও কম। আর যদি সমুদ্র উত্তাল হয়, এই লং টেল বোট কতটা সার্ভাইভ করতে পারবে ডাউটফুল ব্যাপার। সুতরাং যদি আপনারা কেউ এই লং টেল বোট নেন, তাহলে কিন্তু ভালো করে যাচাই করে নেবেন। বাকি সময়টুকু আমরা সকলে মিলে হাসি, মজা, আনন্দ আর রিল্যাক্স করে কাটিয়েছিলাম। এরপর আমরা কতুব আইল্যান্ডকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ি আমাদের আগামী গন্তব্যের জন্য, যেটা ছিল এখান থেকে 10 মিনিট দূরত্বে চিকেন আইল্যান্ড। এই আইল্যান্ডটার নাম চিকেন আইল্যান্ড কারণ সামনের যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, তার ওপরের দিকটা মুরগির মাথার আকারের মতন। আমাদের বোটের লোক বলে যে আমরা এখানে স্নরকেলিং করতে পারি, তাই আমরা একে একে পরপর দড়ি ধরে জলে নেমে পড়ি। এখানে জল প্রায় 10 ফিট মতন ডিপ ছিল। আপনারা যেই ট্যুর অপারেটরদের সাথে 4 আইল্যান্ড ট্যুর বুক করবেন, তারা প্রত্যেকেই কিন্তু আপনাদের স্নরকেলিং করার কিট প্রোভাইড করবে। আর সবচেয়ে ভালো হয় যদি আপনারা সাঁতার কাটতে জানেন, তাহলে আপনাদের এই দড়ির ভরসায় জলে নামতে হবে না স্নরকেলিং করতে। লাইফে প্রথমবার আন্ডার ওয়াটার মেরিন লাইফ দেখার একটা সুযোগ হয়েছে, আর সাঁতার জানি না। একটু ভয় তো লাগছিল, কিন্তু মনের সাহস জাগিয়ে নেমে পড়েছিলাম। আর তারপরে যা দেখি সেটা চিরকাল মনের এক কোণে রয়ে যাবে। স্নরকেলিং সেরে নিয়ে আমরা উঠে পড়ি আমাদের স্পিড বোটে আজকের শেষ গন্তব্যের জন্যে, যেটা ছিল পোডা আইল্যান্ড। চিকেন আইল্যান্ড থেকে 15 থেকে 20 মিনিট দূরত্বে হচ্ছে এই অপূর্ব পোডা আইল্যান্ড, যেখানে আমরা সেদিন শুধু রিল্যাক্স করেছিলাম। এই আইল্যান্ডগুলোর মধ্যে পোডা আইল্যান্ডই হলো একমাত্র আইল্যান্ড যেখানে ভালো মতন খাবার পাওয়া যায় লাঞ্চ সারার জন্য। খাওয়া দাওয়া সারার আগে যখন পোডা আইল্যান্ডে রিল্যাক্স করছিলাম, কত কত টাইগার ফিশ এসেছিল সেটা আপনাদেরকে এক ঝলক দেখাই। ভালো করে স্নান টান সমুদ্রে সেরে নিয়ে তারপরে আমরা যাই লাঞ্চ সারতে। এখন আমরা পোডা আইল্যান্ডে স্নান টান করলাম, কত মাছ দেখলাম আন্ডার ওয়াটার। এখন আমরা খাবার অর্ডার করেছি, অনেকজন খাবার পেয়ে গেছে। আর এখানে অনিমা হচ্ছে ভেজ খাচ্ছে, এখানে পাইনঅ্যাপেল রাইস। খেতে কিন্তু খুব ভালো খাবার দাবার। পোডা আইল্যান্ডে আমরা একটা ফাটাফাটি দিন কাটিয়ে লাঞ্চ সারলাম। দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স, আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে। এখন আমরা পোডা আইল্যান্ড থেকে আবার বোটে করে আবার আমরা আওনাং ফিরে যাব, যেখান থেকে আমরা যেই জেটি থেকে স্পেশালি আমরা এই বোটে উঠেছিলাম। আজকের দিনটার কথা ভাবলেই মনটা বেশ ভালো হয়ে উঠছে। আজকে কত যে স্মৃতি সংগ্রহ করলাম বলে বোঝাতে পারবো না। এবং ফেরার পথে দেখে মনে হচ্ছে সবাই যেন এই 4 আইল্যান্ডের সৌন্দর্যের প্রেমে পড়ে গেছে। আমরা এই 4 আইল্যান্ড ট্রিপ শেষ করে ফিরেছিলাম প্রায় 3:45 মতন হোটেলে।
আমরা একটু আগেই রুমে ফিরলাম 3:30 পৌনে 4 নাগাদ করে আমাদের 4 আইল্যান্ড ট্যুর করে। আমরা যেখান থেকে বোট নিয়েছিলাম ওখান থেকেই একটা গাড়ি ভাড়া করলাম। আমাদের 400 বাট খরচা হলো আসার সময় আমাদের হোটেল পর্যন্ত গ্লো আউনাঙে ক্রাবিতে। এখন আমরা আবার একটু বিশ্রাম নিলাম, আধা ঘন্টা মতন রেস্ট নিলাম হোটেলে। এখন রেস্ট নিয়ে এখন আমরা বেরোচ্ছি ক্রাবিটা এক্সপ্লোর করতে, তার আশপাশটা। তার বিকজ ক্র্যাবির যে বিচের যে স্ট্রেচটা, আউনাঙের যে বিচের স্ট্রেচটা অনেকটা বড়, ওখানটায় অনেক দোকানপাট আছে এবং কালকে একটা জায়গা ছিল একটু ফরেস্ট এরিয়া আছে, ওখানেও যাওয়া যায়, ওই জায়গাটাও যাওয়ার চেষ্টা করব আজকে। আপাতত একটু আগে আমরা কিছু লোকাল লোকেদের সঙ্গে কথাবার্তা বলছিলাম যে পরশু দিনের ট্যুর, কারণ কালকে তো আমরা ফিফি আইল্যান্ড যাচ্ছি দেখতে, কিন্তু পরশু দিনকে আমরা কী করব বিভিন্ন রেট চার্জ নিচ্ছিলাম যে কোন সংস্থার সঙ্গে আমরা এই ট্যুরটা করতে পারি। বিকজ পরশু দিনকে একজনের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলেছিল 2-4 হাজার ভাট, কিন্তু আজকে যখন আমরা কথা বলতে যাচ্ছি 6,000 ভাট বা 8,000 ভাট বলছে, তো অনেকটাই দামটা বেড়ে যাচ্ছে। তো সেটার কথাবার্তা বলতে আরও বিভিন্ন অনেক দোকানপাট আছে এখানে, অনেক সংস্থা কিন্তু এই ট্যুরগুলো করায়, তাদের সঙ্গে কথাবার্তা বলে দেখব কোনটা কস্ট এফেক্টিভ হচ্ছে, তাদের সঙ্গেই আমরা যাব। কারণ ফালতু টাকা ওয়েস্ট করার কোনো মানে হয় না, কারণ এক একটা জায়গায় যদি 5-6 হাজার ভাট করে এক্সট্রা চার্জ করে, ওটা কিন্তু বহুত গায়ে লাগে। এখন আবার আমরা বেরিয়ে পড়েছি ক্র্যাবি ভ্রমণ করতে, আওনাং বিচের কাছে যাচ্ছি। এরকম বললাম বিচ স্ট্রেচটা হাঁটাহাঁটি করব, অনেক নতুন নতুন জায়গা আছে ওখানে ঘোরার, প্রচুর দোকানপাট, ওই জায়গাটা ঘুরে দেখব। এখন বাজছে বিকেল 5টা, আমরা আবার একটা টুকটুক ভাড়া করলাম, 100 ভাট নিচ্ছে আমাদের এই টুকটুক। আর দলের সব সদস্যরা এখানে বসে, এদিকে অনির্বাণ, এদিকে দিবাকর, আর এদিকে হচ্ছে তপনদা। আগের দিন আমরা আওনাং বিচের ওই দিকে স্টেজটা ঘুরেছিলাম, আজকে আমরা একদম এক্সট্রিম এদিকে আসছি, যেদিকে এই টাহাড়গুলো আছে। আমার সামনে দেখাচ্ছি কোন পাহাড়ের কথা বলছি আমি। এই সামনে যে পাহাড়গুলো, এই জায়গাগুলো এখান থেকে কিন্তু খুব ভালো সানসেট দেখা যায়। এই জায়গাগুলো এখন আমরা যাব, এবং আশপাশটা কিন্তু খুব ভালো করে সাজানো, প্রচুর দোকানপাট এখানে, প্রচুর রেস্টুরেন্ট, খুব সুন্দর করে সাজানো। যেটা দেখে আমি বুঝতে পারছি এই দিকের আশপাশের রেস্টুরেন্টগুলো কিন্তু, এই জায়গাগুলো কিন্তু বেশ ভালো দেখতে, এবং এগুলো সবকটা কিন্তু সি ফেসিং, তার জন্য বোধহয় এগুলোর দামও নিশ্চয়ই বেশি হবে। হ্যাঁ, আমি জিজ্ঞেস করিনি, বাট দেখে মনে হচ্ছে বেশ কস্টলি। এবং এই দিকটা কিন্তু বেশ ঝলমলে আছে, এবং প্রচুর হোটেল একদম পরপর সি ফেসিং। যদি কারোর ইচ্ছে হয় যে আপনারা সি ফেসিং জায়গায় থাকবেন এই ক্র্যাবিতে, তাহলে কিন্তু একদম এন্ডে চলে আসবেন, যেখানে পুলিশ স্টেশন আছে। ক্র্যাবির এইদিকে কিন্তু যেখানে আমরা নেমে গেলাম ওখানে কিন্তু পুলিশ স্টেশন আছে, ওর পরে কিন্তু টুকটুকগুলোকে অ্যালাউ করে না, ওখানে আমাদেরকে নামিয়ে দিল আওনাং বিচের একদম এন্ডে। এখন নেবে আমরা হেঁটে একদম মুখটায় যাচ্ছি, হাতে ওপরে ওঠা যায়। আওনাং বিচের এই স্টেজটা কিন্তু ভীষণ সুন্দর আর একটু সফিস্টিকেটেড। হোটেল যেগুলো আছে এদিকে তাদের প্রাইস কিন্তু কম্পারেটিভলি অনেকটাই বেশি যেদিকে আমরা আছি তার তুলনায়। এখানে তো প্রত্যেকটা রেস্টুরেন্ট কিন্তু সি ফেসিং, এবং থাকার জায়গাগুলো সি ফেসিং, এবং এখানে যারা স্নান করে ওরা কিন্তু আরামসে শুয়ে থাকতে পারে এখানে। একটু আগে দেখালাম হোয়াইট কালারের বেঞ্চ পাতা ছিল পরপর, ওখানে কিন্তু লোকে স্নান টান করে শুয়ে রেস্ট নেয়, আবার স্নান করতে হয়। এবং ইভেন এই দিকেও কিন্তু পরপর যে থাকার জায়গাগুলো আছে বা রেস্টুরেন্টগুলো আছে সবকটাতে কিন্তু এরকম শোয়ার জায়গা করে দেওয়া আছে। আরামসে বসে ভিউর মজা নিলেন, এবং আবার স্নান করলেন, আবার কিছু খাওয়া দাওয়া করলেন, আবার রিল্যাক্স করলেন। তো জাস্ট চিলিংয়ের জন্য যদি এখানে আসতে হয়, এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে আমার। আমি এই জায়গায় হোটেল বুক করিনি, আমি জানতাম না, পরের বার চেষ্টা করবো যদি এখানে আসি তো অবশ্যই এই জায়গাগুলোতে থাকার চেষ্টা করব। সামনেটা একটা ইন্টারেস্টিং জায়গা দেখতে পেয়েছি, ওপরটা ওঠা যায় ওরকমভাবে, ওপর থেকে বোধহয় ভিউটাও হয়তো আশা করছি ভালো পাওয়া যেতে পারে। একবার ট্রাই করে দেখি যতটা ওঠা যায়। ওপরে বাঁশ আছে এবং লাইটও দেওয়া আছে দেখছি, যতটা চেষ্টা করি যতটা ওঠা যায়। সন্ধে তো প্রায় হয়ে এসেছে, খুব বেশি দেরি করব না, কারণ অন্ধকার হয়ে গেলে হয়তো আবার নামতে অসুবিধা হতে পারে। গিয়ে দেখে আসি একবার চট করে। বেশ নিরিবিলি আছে কিন্তু সুন্দর জায়গাটা। You are entering the national park. Okay.
ওয়াও, আমরা আওনাং বিচের একদম ওই এন্ডে আছি, আর আমি একদম এই এন্ডে চলে এসেছি এবং এখান থেকে কিন্তু ভিউটা খুব ভালো। আপনাদেরকে দেখালাম ন্যাশনাল পার্ক লেখা ছিল, উই আর এন্টারিং দ্য ন্যাশনাল পার্ক। এরকম বাঁশ দেওয়া পথ একদম ওপরে উঠে গেছে এই পাহাড়ের ধারে, এবং এই দিকের ভিউটা দেখুন, এখান থেকে কিন্তু দুর্দান্ত লাগছে সমুদ্রটা, অপূর্ব, ফাটাফাটি, সিম্পলি ফাটাফাটি। এই হচ্ছে বিচ স্টেজটা, এখান দিয়ে লোকে হেঁটে হেঁটে যায় একদম ওই এন্ডে। আগের দিন আমরা ওই এন্ডটায় ঘুরেছিলাম, আজকে আমরা একদম এক্সট্রিম এই এন্ডে ঘুরতে এসেছি। আর এই দিকটা দেখুন, কায়াক হচ্ছে, বোট যাচ্ছে, দুর্দান্ত লাগছে। আমি কিছুটা গেছিলাম, আবার চলে আসলাম, কারণ দেখলাম সন্ধে হয়ে আসছে এবং অন্ধকার জায়গাটা, কিন্তু লাইট দেওয়া যদিও, কিন্তু পুরো গ্যাপ আছে বাঁশে। আমি বলবো যে যদি হাতে সময় থাকে একটু বিকেল আগে চলে আসবেন, ওপরে 5টা থেকে 5:30টার মধ্যে পৌঁছে যাবেন, তাহলে বোধহয় একটু বেটার হবে। কারণ 6:30 নাগাদ এখানে সন্ধে হয়, তাহলে আপনারা একদম ওপর থেকে সানসেটটা এনজয় করলেন, দেন নেমে আসলেন। আমি আর এখন রিস্ক নিচ্ছি না, ওপরে যাচ্ছি না। আমি আরও 2 দিন ক্রাবিতে আছি, আমি চেষ্টা করব যদি ওপরটা একদিন ঘুরে আসতে পারি। এখন আমি নিচে নেমে এসেছি একদম ওপর থেকে, এখন সামনেটা একটু বসবো, একটু বসে চাটা খাবো, কফি টফি খাবো, যা পাওয়া যায় দেখি সামনে কি দোকানে কী আছে, স্ন্যাক্স খাবো, একটু সন্ধেটা বসে রিল্যাক্স করে এনজয় করব ক্রাবির একদম এই ধার থেকে। এখন আমরা সন্ধ্যের চা এবং কফি অর্ডার দেওয়া হয়েছে উইথ স্ন্যাক্স। এই সুন্দর মিউজিক শুনতে শুনতে এই সমুদ্রের ঢেউ আমাদের এই দিকে, আর এখানে বসে সবাই এখন কফি এনজয় করছে একে একে। কফির কাপে চুমুক দিতে দিতে এই আওনাং বিচের সানসেটটা এনজয় করতে করতে আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনারা আছেন আমাদের চ্যানেল সুস্পিস জার্নিতে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, এতে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর তার সাথে সুস্মিস জার্নি।